রাশিয়ার বিরুদ্ধে অ্যামনেস্টির যুদ্ধাপরাধের অভিযোগকে ভুয়া বলল রুশ প্রতিরক্ষা দপ্তর। আইএসের কাছ থেকে রামাদি পুনরুদ্ধারের কাছাকাছি ইরাকি বাহিনী। লেবাননের চরম দারিদ্র্যের নিচে বাস করছে সিরীয় শরণার্থীরা। প্রতিবেদন জাতিসংঘের। অভিবাসী সংকট মোকাবেলায় কঠিন পরীক্ষার মুখোমুখি হবে ইউরোপ, মন্তব্য বিশ্লেষকদের। ইহুদিদের ছুরিকাঘাতের অভিযোগে আরও 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ। এবং সৌদি আরবের জিজান শহরে হাসপাতালে আগুন, 25 জনের মৃত্যু, আহত শতাধিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে মস্কো। একই সঙ্গে সিরিয়ায় রুশ বিমান হামলায় বেসামরিক লোকজন নিহতের কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত তথ্যকে ভুয়া বলে মন্তব্য করেছে রুশ প্রতিরক্ষা দপ্তর। এদিকে সিরিয়ায় আইএসের উত্থানের জন্য প্রেসিডেন্ট আসাদকে দায়ী করেছে সৌদি আরব। ইরাকি বাহিনী আইএসের কাছ থেকে রামাদি পুনরুদ্ধারের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। গেল কয়েকদিন ধরেই আইএসের কাছ থেকে রামাদি পুনরুদ্ধারের অগ্রগতির খবর দিয়ে আসছে ইরাকি বাহিনী। এরই ধারাবাহিকতায় বুধবার শহরটির কেন্দ্রস্থলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন জঙ্গিকে হত্যার দাবি করে তারা। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আইএসের কাছ থেকে পুরো রামাদির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এমনটা হলে তিকরিতের পর ইরাকের দ্বিতীয় শহর হিসেবে আইএস মুক্ত হবে রামাদি। ইরাকে আইএস বিরোধী তীব্র অভিযানের মধ্যেই বুধবার সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীটির অবস্থানে বিমান হামলা চালায় রুশ যুদ্ধ বিমান। ইদলিব ও আলেপ্পোয় আইএসের 1093টি অবস্থানে 302 দফা হামলা চালানোর কথা জানায় মস্কো। বুধবার প্রেসিডেন্ট আসাদের রাজনীতি ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বুথানিয়া শাবান সিরিয়ায় রুশ সামরিক হস্তক্ষেপকে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তবে রাশিয়ার আইএস বিরোধী অবস্থানের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে আসছে সৌদি আরব। শুধু তাই নয়, বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আইএসকে মদদ দেওয়ার অভিযোগ আনেন। তিনি মধ্যপন্থী বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংকট সমাধানের জন্য আসাদ সরকারের প্রতি আহ্বান জানান। সৌদি আরবের নবনির্বাচিত কাউন্সিল সদস্যদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাদশাহ সালমান সিরিয়া শান্তি আলোচনায় সব বিদেশি বিদ্রোহী গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেন। অভিযোগ আছে আসাদ বিরোধী বিদ্রোহীদের প্রধান মদতদাতা সৌদি আরব। এরই মধ্যে গত সপ্তাহে পাশ হওয়া জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী জানুয়ারিতে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দিতে রাজি হয়েছে সিরীয় সরকার। ওই প্রস্তাবে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে আলোচনার কথা বলা হয়। এদিকে সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা দপ্তর। জাতিসংঘ ওই অভিযোগের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বলে মন্তব্য করেন দপ্তরের এক মুখপাত্র। অ্যামনেস্টির প্রতিবেদনে আমাদের বিরুদ্ধে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তারা শুধু ধারণার উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে। এটা যুদ্ধাপরাধের কোনো প্রমাণ হতে পারে না। এছাড়া বিভিন্ন সংস্থা এও বলছে যে আমরা নাকি সিরিয়ায় গুচ্ছ বোমা ব্যবহার করছি, কিন্তু বিদেশি সাংবাদিকরা সিরিয়ায় আমাদের খমেইমিম বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। কই তারা তো সেরকম কোনো প্রমাণের কথা বলেননি। বুধবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় মুয়াদামিয়াত আল শাম এলাকায় নতুন করে সিরীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ এনে অনলাইনে একটি ভিডিও প্রকাশিত হয়। এতে স্থানীয় একটি হাসপাতালে হামলায় আহতদের চিকিৎসা নিতে দেখা যায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে গেল এক সপ্তাহে 168 জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। তুরস্কের প্রায় 10,000 নিরাপত্তা বাহিনী গত সপ্তাহ থেকে সে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টি শহরে অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে নিহতরা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সদস্য। এদিকে কুর্দি পিপলস ডেমোক্রেটিক পার্টি দাবি করেছে নিহতদের মধ্যে 24 জন বেসামরিক নাগরিক। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকায় গত 2 বছরের সংঘর্ষে 40,000 কুর্দি নাগরিকের মৃত্যু হয়েছে। লেবাননে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের 2/3 বেশি চরম দারিদ্র্য ও মানবেতর জীবনযাপন করছে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গত শতকে ইউরোপে আন্তঃদেশীয় শরণার্থীরা ভিড় করলেও এ শতকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা শরণার্থীদের ধর্ম ও সংস্কৃতি ভিন্ন হওয়ায় ইউরোপকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা শরণার্থীর এ স্রোত বারবার ইতিহাসকে সামনে আনে। 1914 সালে জার্মানি বেলজিয়াম আক্রমণ করলে লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়েছিল। তাদের মধ্যে প্রায় 2.5 লাখ ব্রিটেনে আশ্রয় নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পূর্ব ইউরোপে উদ্বাস্তু হয় 1,20 লাখেরও বেশি মানুষ। 1988-89 সালে কসোভো থেকে শরণার্থী হয়েছিল বিপুল আলবেনীয় জনগোষ্ঠী। গত শতাব্দীতে ইউরোপ যে শরণার্থীদের মোকাবেলা করেছে, এই শতকের শরণার্থীর স্রোত তা থেকে আলাদা। এবারই প্রথম ইউরোপের বাইরে থেকে আসা বড় ধরনের শরণার্থীর স্রোতের মুখোমুখি হতে হচ্ছে ইউরোপকে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশের এসব শরণার্থীর ধর্ম ও সংস্কৃতি আলাদা। ফলে সামনের দিনগুলোতে যে ইউরোপকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তা বলাই যায়। শত প্রতিকূলতা ও প্রাণহানির মধ্যেও থেমে নেই ইউরোপমুখী অভিবাসীর ঢল। মধ্যপ্রাচ্য থেকে আসা প্রায় 1,500 অভিবাসীবাহী একটি ফেরি বুধবার গ্রিসের পিরাউস বন্দরে এসে পৌঁছায়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমরা বেশ নিরাপদেই এখানে পৌঁছেছি। বাচ্চাদের নিয়ে বেশ চিন্তিত ছিলাম, অবশেষে কিছুটা স্বস্তি বোধ করছি। এদিকে ইউরোপে আসার পথে পাচারকারীরা সিরীয় শরণার্থীদের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ করছেন শরণার্থীরা। পাচারকারীরা একটি নৌকায় 60 থেকে 70 জনকে তুলে সিরীয়দের কাছ থেকে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজ কেড়ে নিয়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব তারা পাকিস্তান, ইরান, আফগানিস্তান, মিশর, মরক্কো ও আলজেরিয়ার নাগরিকদের দিচ্ছে। এটা অমানবিক। বুধবার প্রকাশিত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, শরণার্থী বিষয়ক সংস্থা ও ইউনিসেফের যৌথ সমীক্ষার প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশ লেবাননে আশ্রয় নেয়া 10 লাখেরও বেশি সিরীয় শরণার্থীর 2/3 চরম দারিদ্র্য ও মানবেতর জীবনযাপন করছে। এদিকে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা ভিসা না দেয়ায় কিউবার প্রায় 300 অভিবাসী পানামায় আটকা পড়েছেন বলে জানিয়েছে রয়টার্স। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিন শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পথে তালেবান বন্দুকধারীরা। বুধবার স্থানীয় পুলিশ সদর দপ্তরের পাশাপাশি প্রধান সরকারি ভবনগুলোরও দখল নিয়েছে তারা। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, জেলার গভর্নর সুলাইমান শাহ সহ আহত 15 সেনা সদস্যকে হেলিকপ্টারের সাহায্যে প্রাদেশিক রাজধানী লাস্কারগাহতে আনা হচ্ছে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তালেবান বন্দুকধারীদের সঙ্গে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং যুদ্ধরত সরকারি বাহিনীর শক্তি বাড়াতে সামরিক সহায়তা পাঠানো হয়েছে। এদিকে আফগানিস্তানের হেলমান্দে আত্মঘাতী বোমা হামলায় নিহত 6 মার্কিন সেনা সদস্যের মৃতদেহ দেশে পৌঁছেছে। এ সময় যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসল বিমান ঘাঁটিতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। গেল সপ্তাহে মরক্কোতে লিবিয়ার 2 বিরোধী পক্ষের মধ্যে হওয়া চুক্তিটির অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিবিসি জানায়, বুধবার 15 সদস্যের নিরাপত্তা পরিষদে চুক্তিটির অনুমোদন দিয়ে বলা হয়, জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার জাতীয় ঐক্য দেশটিতে স্থিতিশীলতা ও আইএস বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখবে। এছাড়া ইউরোপমুখী অভিবাসীর স্রোত কমাতেও সাহায্য করবে বলে আশা করা হয়। বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করে জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত ম্যাথিউ রায়ক্রফট বলেন, এই চুক্তির মাধ্যমে লিবিয়ার সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় ঐক্যের প্রতি জাতিসংঘের সমর্থন প্রকাশ পেল। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইহুদিদের ছুরিকাঘাতের অভিযোগে গুলি করে 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এই ধরনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তেল আবিব মূলত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে হত্যা করেছে বলে অভিযোগ করে ইসরায়েলকে একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরই মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। বুধবার পশ্চিম তীরের রামাল্লায় আন্দোলনরত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের তীব্র সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা দখলদার ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল ছুড়লে পাল্টা রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তারা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় গোটা অঞ্চল। এই সংঘর্ষে অন্তত 2 জনের মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। পূর্ব জেরুজালেমেও ছড়িয়ে পড়ে সংঘাত সহিংসতা। ওই এলাকার জাফা প্রবেশ মুখে 3 ইহুদি পথচারীর ওপর ছুরি হাতে হামলা চালায় 2 অজ্ঞাতনামা ফিলিস্তিনি। এতে তারা সামান্য আহত হলেও হামলাকারী 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। পরিচয় গোপন করার শর্তে এক পুলিশ গণমাধ্যমকে জানায়, তারা কেবল ওই 2 ফিলিস্তিনিকে দৌড়ে পালাতে দেখেছে। আমরা কেবল কিহার তাজাল এলাকা থেকে জাফা প্রবেশ মুখের দিকে দৌড়ে পালাতে দেখেছি 2 জনকে। পাগলের মতো দৌড়াচ্ছিল তারা। কি ঘটছে দেখার জন্য আমরাও তাদের পিছু নেই। এসব হত্যাকাণ্ডের মূলে ইসরায়েলের জাতিবিদ্বেষকে দায়ী করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইসরায়েল মূলত শান্তির সম্ভাবনাকেই গলা টিপে হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি।
এবারের বড়দিন এমন এক ভয়াবহ সময়ের মধ্যে এসেছে যখন ফিলিস্তিনিদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে ইসরায়েল। মসজিদ গির্জা সবখানেই ফিলিস্তিনিদের নিরাপত্তা রক্ষা আমাদের কর্তব্য। বেথলেহেম এবং জেরুজালেম ছাড়া ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারবে না। খ্রিস্টান এবং মুসলিমদের এই ঐক্যের ভূমিকে আমাদেরই নিরাপদ রাখতে হবে। এরই মধ্যে ফিলিস্তিনের দুমা গ্রামে 6 মাস আগে ইহুদি দখলদারদের দেয়া আগুনে নিহত আলী দাওয়াবশার মৃত্যুতে উল্লাসরত 2 ইসরায়েলির ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যম প্রেস টিভি। এক ইহুদি যুগলের বিবাহ অনুষ্ঠানে ধারণ করা এই ভিডিওটিতে দেখা যায় অস্ত্র তুলে ফিলিস্তিনিদের ধ্বংস কামনা করছে 2 ইসরায়েলি। এরা 18 মাসের ফিলিস্তিনি শিশু আলী দাওয়াবশা হত্যাকারীদের ঘনিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, রাশিয়ার নেতৃত্বের পরিবর্তন চান পুতিনের কট্টর সমালোচক খোদরকোভস্কি। যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের ইচ্ছা প্রকাশ। সৌদি আরবের দক্ষিণ পূর্বাঞ্চলের জিজান শহরে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে ডেইলি পাকিস্তান এই অগ্নিকাণ্ডে 31 জন নিহত হওয়ার খবর জানিয়েছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আহত হয় শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে বিদেশি কোনো নাগরিক আছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি। হাসপাতালের দ্বিতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে এই আগুনের উৎপত্তি বলে জানায় গণমাধ্যম। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শেষ রাতের দিকে এই অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পৌঁছে ভবনের ভেতর থেকে অনেককে বের করে আনে সিভিল ডিফেন্সের কর্মীরা। বড়দিনের যখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তখন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবিতে চলা সমাবেশ থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বর্ণবৈষম্য বন্ধের দাবিতে বিক্ষোভরতদের একটি শপিং মলের সামনে থেকে সরিয়ে দেয়া হলে তারা স্থানীয় একটি বিমানবন্দরে অবস্থান নিয়ে সেখানকার কার্যক্রম আংশিক দেয় দাঙ্গা পুলিশ। আমি আমার ভাই জামার ক্লার্কের হত্যার বিচার চাই। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপর অত্যাচার করেছে। গেল 15 নভেম্বর মিনেসোটা পুলিশের এক সদস্য 24 বছর বয়সী নিরস্ত্র জামার ক্লার্ককে বিনা বিচারে গুলি করে হত্যা করে। এরপর থেকেই সেখানে চলছে এমন প্রতিবাদ সমাবেশ। এই হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় বিচার বিভাগের আন্তরিকতার অভাব রয়েছে বলে আরো ক্ষুব্ধ হয়ে উঠতে থাকে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত বড়দিনের আনন্দ উদযাপন না করার ঘোষণা দেন। শপিং মল থেকে বিক্ষোভকারীদের বের করে দেওয়া হলে পরে তারা মিনেপোলিসের সেন্ট পল বিমানবন্দরে গিয়ে বিক্ষোভ শুরু করে। সেখানকার টার্মিনাল 2 এর সব কার্যক্রম এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এক বিস্ফোরণে 3 সহোদর শিশু নিহত হয়েছে। গতকাল রাজ্যের উধমপুর জেলায় ধানরি গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও এটি একটি শক্তিশালী বিস্ফোরণ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে এবং ওই সময়ে নিহত 3 সহোদর সেখানে কি করছিল তা তদন্তে সময় লাগবে বলে প্রাথমিক অনুসন্ধান শেষে জানায় যৌথ বাহিনী। ময়নাতদন্ত শেষে নিহত 3 সহোদরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক সংসদ সদস্যকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দলের বিপক্ষে অবস্থান নেয় সংসদ সদস্য কীর্তি আজাদকে বরখাস্ত করেছে দলের সংসদীয় কমিটি। বেশ কিছুদিন ধরেই ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে সংসদে দুর্নীতির অভিযোগ করে আসছিলেন কীর্তি আজাদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও অভিযোগ করেছেন, অরুণ জেটলির কার্যকালে দিল্লির ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে ব্যাপক দুর্নীতি হয়েছে, যাতে জেটলিরও সম্পৃক্ততা ছিল। এদিকে দলের সংসদীয় কমিটির সিদ্ধান্তের পর কীর্তি আজাদ মন্তব্য করেছেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করেছে বিজেপি। ভারতের উত্তরপ্রদেশে গোমাংস খাওয়ার অভিযোগে একজন মুসলমানকে পিটিয়ে হত্যার ঘটনায় 15 জন সন্দেহভাজনের নাম অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার সংবাদ মাধ্যম জানায়, প্রদেশের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একে হত্যা মামলা উল্লেখ করে অভিযোগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বুধবার 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও 2 জনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি। গেল 28 সেপ্টেম্বর প্রদেশের দাদ্রিতে গোমাংস খাওয়ার অভিযোগে নিজ বাড়িতে হামলায় মোহাম্মদ আখলাক নিহত ও তার ছেলে গুরুতর আহত হয়। ভারতের উত্তরপ্রদেশ সহ আরও কয়েকটি রাজ্যে গোহত্যা আইনত নিষিদ্ধ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন,
বড়দিনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশে বর্ণিল আলোকসজ্জা। উৎসব আর ছুটির আনন্দে বিভোর খ্রিস্ট ধর্মাবলম্বীরা। রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিনে মোদীর মস্কো সফর উপলক্ষে আয়োজিত প্রেসিডেন্ট পুতিনের এক নৈশভোজে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এছাড়াও এদিন মস্কো, নয়াদিল্লি 2 দিনব্যাপী এক সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বুধবার 2 দিনের এক রাষ্ট্রীয় সফরে বুধবার মস্কো পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। মোদীর এই সফরে দেশ দুটির মধ্যে পারমাণবিক ও সামরিক সহ বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি সইয়ের কথা রয়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে বর্তমান পারস্পরিক বিনিয়োগের পরিমাণ 110 কোটি মার্কিন ডলার, যা আগামী 10 বছরে 300 কোটিতে রূপান্তরিত হবে বলে আশা করছে উভয় পক্ষ। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার কথা বিবেচনা করছেন রুশ প্রেসিডেন্টের কট্টর সমালোচক এবং দেশটির সাবেক তেল ব্যবসায়ী খোদরকোভস্কি। সেই সঙ্গে এই মুহূর্তে রাশিয়ার রাজনৈতিক পট পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বুধবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। এর আগে বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন রাশিয়ার একটি আদালত। রুশ প্রেসিডেন্টের একসময়ের বিশ্বস্ত সহযোগী খোদরকোভস্কি সময়ের পরিবর্তনে নিজেই পরিণত হন পুতিনের জাতীয় শত্রুতে। প্রেসিডেন্টের কট্টর সমালোচনা করায় 10 বছর জেলও খাটেন সাবেক এই তেল ব্যবসায়ী। 2013 সালে বিশেষ মানবিক বিবেচনায় প্রেসিডেন্ট পুতিন তাকে ক্ষমা করে দিলে অবশেষে মুক্তি পান তিনি। দেশ ছেড়ে চলে যান বিদেশে। তখন থেকেই এক এক সময় ইউরোপের এক এক দেশে সাময়িক আশ্রয় নিলেও মূলত সুইজারল্যান্ডেই তার বসবাস বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। তবে মুক্তি পেলেও কিছুদিনের মধ্যে আবারও পুতিন ও তার সরকারের কঠোর সমালোচনায় মাতেন খোদরকোভস্কি। এ অবস্থায় 90 দশকের দিকে এক সাইবেরীয় মেয়রকে হত্যার অভিযোগে বুধবার রাশিয়ার একটি আদালত খোদরকোভস্কিকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে নিজেকে এই মুহূর্তে পুতিনের সবচেয়ে বড় হুমকি মনে করছেন খোদ নিজেই। বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে খোদরকোভস্কি জানান, এই মুহূর্তে যুক্তরাজ্যকে নিজের জন্য নিরাপদ মনে করায় শিগগিরই দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন তিনি। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকারের সমালোচনা করে বর্তমানে রাশিয়ার রাজনৈতিক পট পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আমি অবশ্যই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করব। আমি নিশ্চিত প্রেসিডেন্ট পুতিন এই মুহূর্তে অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই আমাকে তার সবচেয়ে বড় হুমকি মনে করছেন। আমার কারণে বিদেশে পুতিন সরকারের রফতানি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির কথা ফাঁস হচ্ছে। শুধুমাত্র সেজন্য নয়, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে আমি তার একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারি, এটাও তার জন্য এক ধরনের বড় হুমকি। এর আগে বুধবার খোদরকোভস্কির বিরুদ্ধে 90-এর দশকে সাইবেরীয় মেয়র হত্যার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির আদেশের কথা জানান রুশ তদন্ত কর্মকর্তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েল বিশ্বের মুসলিম উম্মাকে দাসের মতো ব্যবহার করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনি হাউথি নেতা আব্দুল মালেক আল হাউথি। বুধবার ইয়েমেনের মানুষের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ষড়যন্ত্রে যোগ দিয়েছে মুসলিম দেশ সৌদি আরবও। সৌদি ও আরব আমিরাতের সামরিক বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ উদ্ধারের জন্য নিবেদিত বলেও জানান তিনি। তার মতে বিশ্বের মুসলিম সমাজকে ভাগ করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই 3 রাষ্ট্র। এরা শুধুমাত্র মুখে শান্তির বুলি নিয়ে আদতে বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আব্দুল মালিকের অভিযোগ, এরা শুধু মুসলিম উম্মার নয়, পুরো বিশ্বের শত্রু। তুরস্ক সিরিয়া সীমান্তের কাছে মোতায়েন 2টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে জার্মানি। সেখানে অবস্থান করা 250 জার্মান সেনা সদস্যকেও ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা। এরই মধ্যে তুরস্কের ইস্কেন্দেরুন বন্দর থেকে আকাশ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম প্যাট্রিয়টের জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো নিয়ে জার্মানির পথে রওনা দেয় ডেনমার্কের একটি জাহাজ। জার্মানির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল তুর্কি সীমান্তে তাদের মিশনের সমাপ্তি ঘটবে 2016 সালের জানুয়ারিতে। সামরিক জোট ন্যাটোর অধীনে 2013 সালের শুরুতে জার্মানি, নেদারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেক দেশ 2টি করে মোট 6টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জারিয়া শহরে অন্তত ৩০০ শিয়া মুসলমানের একটি গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি নাইজেরিয়ার সেনাবাহিনী সেখানে গণহত্যা চালায় এবং দ্রুত লাশগুলো কবর দেয় বলে জানায় সংস্থাটি। তবে সেনাবাহিনীর মুখপাত্র রাবে আবু বকর বিবিসিকে বলেন, সেনারা কাউকে হত্যা করেনি। শিয়াদের সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়ার সদস্যরা সেনাপ্রধান জেন টুকুর বুরাটাইকে হত্যার চেষ্টা করছে বলে জানান তিনি। শিয়া আন্দোলনের প্রধান শেখ জাকজাকিকে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। দেশটির শিয়া জনগোষ্ঠীর উপর নিপীড়ন ও হত্যাযজ্ঞের খবরে বিশ্বব্যাপী শিয়া মতাবলম্বীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইরান ইতোমধ্যে নাইজেরিয়া সরকারের কাছে শিয়াদের সুরক্ষার দাবি জানিয়েছে। The military pleaded with them, and after that, it led to some kind of disagreement. নাইজেরিয়ার সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে কোণঠাসা করেছে এবং শীঘ্রই তাদের পুরোপুরি পরাজিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। বৃহস্পতিবার তিনি বিবিসিকে বলেন, ৬ বছর ধরে হামলা ও তৎপরতা চালানো বোকো হারাম আর কখনোই সেনা কিংবা নাগরিকদের ওপর হামলা চালাতে পারবে না। কৌশলগতভাবে দেশটির সেনাবাহিনী জঙ্গি বিরোধী লড়াইয়ে জয়ী হয়েছে বলেও দাবি করেন তিনি। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বোকো হারামের দখলকৃত এলাকা উদ্ধার ও তাদের নির্মূলে এ মাসের শেষ পর্যন্ত ব্যাপক সেনা অভিযানের কথা জানান বুহারি। তবে স্থানীয় প্রতিনিধির বরাতে বিবিসি জানায়, হারানো অঞ্চল পুনর্দখলে জঙ্গি তৎপরতা অব্যাহত থাকায় সেনা অভিযানের মেয়াদ আরও বাড়ানো হতে পারে। আলজেরিয়ার বিরোধী দলীয় নেতা হোসেন আই আহমেদ সুইজারল্যান্ডে নির্বাসনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আই আহমেদ আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া উত্তর আফ্রিকান দেশগুলোর স্বাধীনতা অর্জনে তিনি কাজ করেছেন। পরবর্তীতে সামরিক সরকার আলজেরিয়ার ক্ষমতায় এলে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। বন্দী থেকে মুক্তি পেয়ে তিনি সুইজারল্যান্ড চলে যান। তিনি সবসময় রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেছেন। La bombe, malgré cette série 1 qu'a suscité তুরস্কের ইস্তাম্বুলে একটি বিমানবন্দরে বিস্ফোরণে এক নারী পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত একজন। বুধবার ইস্তাম্বুলের দ্বিতীয় বৃহত্তম সাবিহা গোকচেন বিমানবন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পেগাসাস এয়ারলাইন্সের এক নারী পরিচ্ছন্নতা কর্মী নিহত হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। বিস্ফোরণের সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানা না গেলেও তদন্তে কাজ চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণ কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতের হিমাচল রাজ্যে এবছর প্রথমবারের মতো তুষারপাত শুরু হয়েছে। বুধবার রাজ্যের সিমলা জেলায় এই তুষারপাত হতে দেখা যায়, আর একে আনন্দের সঙ্গেই বরণ করে নিয়েছেন সেখানকার বাসিন্দা ও পর্যটকরা। বুধবার সিমলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -5 ডিগ্রি সেলসিয়াস। বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখে এই তুষারপাত পর্যটকদের এখানে আসতে আরও আগ্রহী করে তুলবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। সেই সঙ্গে এবছর পর্যটন খাতে বেশ ভালো ব্যবসা হবে বলেও আশা তাদের। তুষারপাত আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। চীনে অব্যাহত বায়ু দূষণের কারণে এবার উত্তর পূর্বাঞ্চলীয় 10টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে চীনের পরিবেশ মন্ত্রণালয়। এদিকে বেইজিংয়ে এই সপ্তাহে আবার সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে তিয়ানজিং সহ আরো 10টি শহরে রেড অ্যালার্ট জারি করা হলো। এদিকে চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চীনের 20টি শহরে বায়ু দূষণের মাত্রা খুব বেশি এবং 30টির মতো শহরে এর মাত্রা কিছুটা কম। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। 2025 সাল নাগাদ ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে 3000 থেকে 5000 কোটি ডলারে পৌঁছাবে। সম্প্রতি এমন আশা প্রকাশ করেছেন ভারতের উপপররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। রাশিয়া ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তুরস্কের সাথে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক অস্থিতিশীল হওয়ার পর ভারতের পথ সুগম হয়েছে। বর্তমানে এই বাণিজ্যের পরিমাণ 1100 কোটি ডলার হলেও শিগগিরই তা বাড়বে বলেও প্রত্যাশা ভারত সরকারের। আজ মস্কোতে জ্বালানি বিষয়ে মস্কো ইন্ডিয়া সম্মেলনে বাণিজ্য জোরদারে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার কথা রয়েছে। এ সফর রাশিয়া এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রুশ সরকারের।
বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার হলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে। বুধবার সিএনএন-এর করা একটি জনমত জরিপে দেখা যায় ৮% বেড়ে ট্রাম্পের জনপ্রিয়তা গিয়ে ঠেকেছে ৩৯%। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সিনেটর টেড ক্রুজ। আর বেন কার্জন এবং মার্কো রুবিওকে ক্ষমতায় দেখতে চান মাত্র 10% রিপাবলিকান সমর্থক। তবে এর আগে এক অনলাইন জরিপে দেখা যায় হিলারি ক্লিন্টনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কমে গেছে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন। একের পর এক বিতর্কিত মন্তব্য করে এরই মধ্যে তুমুল সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর সবচেয়ে পুরনো কোরআনের ইতিহাস উন্মোচন করেছে ইউনিভার্সিটি অব বার্মিংহাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় কোরআনটি 1370 বছরের পুরনো। 550 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে এটি লেখা হয়েছিল বলে কার্বন টেস্টিং এর মাধ্যমে জানা গেছে। মিশরের ফুরাতে অবস্থিত সবচেয়ে পুরনো মসজিদ আমির ইবনে আল আসে এই কোরআন প্রথম পাওয়া যায়। তবে এর মাত্র 2টি পাতা বার্মিংহাম ইউনিভার্সিটি সংগ্রহ করতে পেরেছে। ধারণা করা হচ্ছে কোরআনটির অন্তত 200টি পাতা রয়েছে। একই কোরআনের আরো কয়েকটি পাতা ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। Who studied the leaves as part of her PhD research, said the two leaves. আজ বাদে কালই বড়দিন। এরই মধ্যে নানা আলোকসজ্জায় মনোরম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো। উৎসব আর ছুটির আনন্দে এখন বিভোর খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে প্যারিসের পরিস্থিতি। বড়দিনের ছুটি শুরু হওয়ার পর থেকেই ছোট ছোট ছেলে মেয়েদের দেখা যাচ্ছে বিভিন্ন স্কেটিং জোনে। আবার কেউ বা মনের খুশিতে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন মলে। সাথে রয়েছে উপহার নেয়া দেওয়ার নির্মল আনন্দ। বড়দিনে প্যারিসে আনন্দই অন্যরকম। এমনিতেই অনেক সুন্দর প্যারিস, কিন্তু এতে যখন বড়দিনের ছোঁয়া লাগে তখন কয়েক গুণ বেড়ে যায় এর আনন্দ। তাই দেখতে এবার আমাদের প্যারিসে আসা। আমি খুবই খুশি, অনেকগুলো উপহার পেয়েছি আমি। এদিকে যীশু খ্রিস্টের জন্মস্থান পশ্চিম তীরের বেথলেহেমে খ্রিস্ট ধর্মাবলম্বীরা পুরোদমে প্রস্তুত বড়দিনের জন্য। জায়গায় জায়গায় ঝাউগাছ বা ক্রিসমাস ট্রিতে করা হয়েছে রং বেরঙের আলোকসজ্জা। সাজিয়ে রাখা হয়েছে নানা উপহার সামগ্রীও। দেশ বিদেশের পর্যটকরা ভিড় করেছেন সেখানে। এবারে সাজগোজ একটু অন্যরকম। সবাই এবার একটু আতঙ্কে আছে এখানে। অনেকে ভয়ে কোনো উপহারও কিনতে আসছে না। জিম কার্টার, এলিজাবেথ ম্যাকগোভান ও হিউ বনভিলের মতো তারকারা এরই মধ্যে ভক্তদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। সবাই পরিবারের সঙ্গে ছুটি কাটান, উৎসব উদযাপন করুন, আর ভালো থাকুন সবাই। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন পরস্পরের প্রতি সহমর্মিতা এবং অসাম্প্রদায়িকতার মনোভাব বাড়ানোর। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে বসেছে ইউরোপে চীনা লণ্ঠনের সবচেয়ে বড় উৎসব। 2000 বছরের এই লণ্ঠন উৎসবে নানা শিল্পকর্মে ফুটে উঠেছে প্রাচ্যের নানা ইতিহাস ঐতিহ্য। 23,000 লণ্ঠনের সম্মিলনে ঐতিহাসিক কিন ও তাং সাম্রাজ্য, টেরাকোটার সৈনিকদের অভিযান ছাড়াও চীনা সংস্কৃতির নানান উপাদান মুগ্ধ করেছে দর্শনার্থীদের। একে চীন ও যুক্তরাজ্যের সংস্কৃতির এক মেলবন্ধন হিসেবে দেখছেন আয়োজকরা। এই উৎসব চলবে ইংরেজি নতুন বছর 2016 সাল শুরুর আগ পর্যন্ত। যুক্তরাজ্যের উইলশায়ারে যেন জেগে উঠেছে চীনা আলোর দ্বীপ। ইউরোপে চীনা লণ্ঠনের সবচেয়ে বড় উৎসবের দৃশ্য এটি। 2000 বছরের এই লণ্ঠন উৎসবের নানা শিল্পকর্মে ফুটে উঠেছে প্রাচ্যের ইতিহাস। প্রদর্শিত হচ্ছে চীনের ঐতিহাসিক কিন ও তাং সাম্রাজ্য আর টেরাকোটার সৈনিকদের অভিযানের নানা কাহিনী। শারীরিক কসরত আর দক্ষতার প্রতীক পান্ডার দল তো রয়েছেই। ড্রাগনের নৌকা, পানিতে পদ্ম ফুল আর হাঁস যেন দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে অভূতপূর্ব এক ওয়ান্ডারল্যান্ডের সঙ্গে। 23,000 লণ্ঠনের সম্মিলনে চীনা সংস্কৃতির নানা ঐতিহ্য প্রাণ ভরে উপভোগ করেন দর্শনার্থীরা। ইউরোপেই প্রাচ্যের শক্তিশালী দেশ চীনকে দেখার এই সুযোগ হাতছাড়া করেননি তারা। এই শিল্পীরা বেশ দক্ষ, তাদের শিল্পকর্ম আমাকে মুগ্ধ করেছে। চীন ও যুক্তরাজ্যের সংস্কৃতির এই মেলবন্ধনের আয়োজন অভিভূত করেছে দর্শনার্থীদের। রাতের আধারিতেও নৈসর্গিক আলোকরাজ্য উদ্ভাসিত করেছে পোর্সেলিন প্যাগোডা। অপরূপ এই চাকচিক্যের জন্য ব্যবহার করা হয়েছে 80,000 পোর্সেলিনের পেয়ালা, থালা আর গামলা। এই সুবিশাল উৎসবের আয়োজন করতে চীনের সিচুয়ান প্রদেশ থেকে এসেছেন 200 শিল্পী। পুরো কাজ শেষ করতে সময় লেগেছে 100 দিন।
এখানে চীনের নানা লোককাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। আছে কুইনলন রাজার দক্ষিণের অভিযানের কথাও। এবছরের থিমগুলো অনেক বেশি জনসম্পৃক্ত। দর্শনার্থীরাও চীনা মানুষের সঙ্গে সহজেই পরিচিত হতে পারবে। এমন চোখ ধাঁধানো শিল্পকর্মের জন্য ব্যবহার করা হয়েছে 18 কিলোমিটার দৈর্ঘ্যের সিল্ক, 20 কিলোমিটার এলইডির আলোকসজ্জা। আর এসবকে বৈচিত্র্যপূর্ণ কাঠামো দিতে প্রয়োজন হয়েছে 76 টন স্টিলের। এই লণ্ঠন উৎসব চলবে ইংরেজি নতুন বছর 2016 সাল শুরুর আগ পর্যন্ত। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাশিয়ার বিরুদ্ধে অ্যামনেস্টি যুদ্ধাপরাধের অভিযোগকে ভুয়া বলল রুশ প্রতিরক্ষা দপ্তর। আইএসের কাছ থেকে রামাদি পুনরুদ্ধারের কাছাকাছি ইরাকি বাহিনী। লেবাননের চরম দারিদ্র্যের নিচে বাস করছে সিরীয় শরণার্থীরা। প্রতিবেদন জাতিসংঘের। অভিবাসী সংকট মোকাবেলায় কঠিন পরীক্ষার মুখোমুখি হবে ইউরোপ, মন্তব্য বিশ্লেষকদের। ইহুদিদের ছুরিকাঘাতের অভিযোগে আরো 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ। এবং সৌদি আরবের জিজান শহরে হাসপাতালে আগুন, 25 জনের মৃত্যু, আহত শতাধিক। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।